নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয়গিরি সিরিজের আর একটি নতুন রহস্য কাহিনী। আজকের গল্প লেখক আদিত্য বর্মনের কলমে দ্বৈত গোয়েন্দা। আজকের গল্পে আপনারা শুধু রুদ্রপ্রিয়কে গোয়েন্দা রূপে পাবেন না, তার সঙ্গে রয়েছে আরেকজন ধুরন্ধর দূরদর্শী প্রতিপক্ষ, যে রুদ্রপ্রিয়র সঙ্গে সমানে সমানে তাল দিয়ে চলবে। এবং আপনারা গল্পের শেষ ভাগে পাবেন একটি দারুণ টুইস্ট। তাই গল্পটি সম্পূর্ণ শুনবার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ শুনে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক আদিত্য বর্মনের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয়গিরি সিরিজের কাহিনী দ্বৈত গোয়েন্দা। খুব জটিল কয়েকটা কেস পরপর সমাধান করে রুদ্রপ্রিয়গিরি এখন ছুটিতে ছিল পাক্কা 2 মাস। এই 2 মাসে রুদ্র হাতে একটাও কেস নেয়নি। অনেকে মাঝে মধ্যে এসেছে তার সাহায্য প্রার্থনার জন্য, তবে মুকুন্দ ঘোষাল নামের এক নতুন শহুরে গোয়েন্দার আবির্ভাব ঘটেছে, যার ফলে রুদ্রর দর্শনার্থী অনেকটা কমেছে। তবে রুদ্র সেই নিয়ে একটু চিন্তিত নয়। চিন্তিত কেবল আমি আর প্রতিমা। রুদ্র যা আয় করেছিল তার অনেকটাই এখনো রয়েছে বটে, তবে আমাদের চিন্তা শুধু পয়সার দিক দিয়ে নয়, বরং ভবিষ্যতে রুদ্রর কাছে আর কেউ আদৌ আসবে কিনা তা ভেবে। শুনেছি মুকুন্দ ঘোষাল নাকি একজন যুবক, উচ্চ মেধা সম্পন্ন, অনেকের জটিল থেকে জটিলতর কেস বলে বলে সমাধান করে দিয়েছে। সে কথা শুনে রুদ্র বলে, ভালো, বেশ ভালো, আমার তাতে কোনোরূপ সমস্যা নেই বৃশ্চিক। তবে ব্যাপারটা হচ্ছে এই মুকুন্দ ঘোষাল লোকটা কে, সেটা জানবার একটা আকাঙ্ক্ষা কিন্তু মনে মনে তৈরি হচ্ছে। ব্যাপারটা খুব একটা মন্দ নয়, কারণ আমার মনের মধ্যেই শহরের এই দ্বিতীয় গোয়েন্দাকে দেখবার আশা ছিল। তবে তা রুদ্রর সামনে ব্যক্ত করিনি কখনোই। যদি সে ভেবে বসে আমি তার প্রতিদ্বন্দ্বীর দিকে বেশি ঝুঁকে যাচ্ছি, সেই ভেবে আমি চুপচাপ ছিলাম। এদিকে আমার লেখালেখিও চলছে সমান তালে। আমি তো আর কোনো বিশাল বড় লেখক হয়ে যাইনি যে অনেক দিন এভাবে রুদ্রর মতন ছুটি নিতে পারবো। তাছাড়া লেখার বাজারে আমার কম্পিটিশন আরো বেশি। রুদ্রর তো এখন শুধু একজন কম্পিটিটর, আর আমার কম্পিটিটর তাদের সংখ্যা সেই মুকুন্দ দাস থেকে শুরু করে আধুনিক লেখক লেখিকা অবধি বিস্তৃত। আমি সবাইকেই আমার প্রতিপক্ষ হিসেবে দেখতে ভালোবাসি। সামনে বইমেলা, তাই ঝক্কি একটু পোহাতে হচ্ছে বই কি। আমাদের প্রকাশনীর স্টল থাকছে, তো সেই কারণেই বুঝতেই পারছেন আমার উপর চাপ একটু বর্তায়। তবে শুধু কি চাপ আমার উপরেই ক্ষান্ত থাকবে? তাই ঠিক করেছি রুদ্রকে জোর করে বসিয়ে দেব স্টলে। ওর যা একটু খ্যাতি রয়েছে তাতে আমাদের ব্যবসাও মা লক্ষ্মীর কৃপাধন্য হবে। 1 মাস 1 দিন পর শীতের বেলায় হুজুগে বাঙালি ভিড় করে বইয়ের সন্ধানে। নিজের প্রিয় লেখকের স্বাক্ষর সমেত বই নেওয়ার লাইন নেহাত কম হয় না। সেই সঙ্গে রয়েছে ভোজন রসিক বাঙালির ভিড়। বইমেলায় আসল মজা হলো বই প্রেমী ভোজন রসিক বাঙালির, মানে একটা বছর তারা অপেক্ষা করেন এই বই মেলার জন্য, কারণ এটা তো তাদেরই মেলা। আমার স্বাক্ষর করা বই বিক্রি হলো বই কি। অনেকে আমার সঙ্গে কথাবার্তা বললেন, একটা অনামী পত্রিকায় বইমেলা প্রসঙ্গে ছবিও তুলল আমার। রুদ্রকে রেখে লাভও হলো। ওর কেস সলভের কারণে বেশ কিছু লোক দোকানে ভিড় করল। আমি ওকে বললাম, কে এবার কাজে ফিরতে মন চাইছে? রুদ্র তখনও কেমন একটা গোমড়া মুখে ছিল। মনে হচ্ছিল মুখে কেউ তিতকুটে কিছু ঢেলে দিয়েছে। তবে এবার হালকা হাসির আভাস পেলাম। বলল, দেখি। ব্যাস,
তাহলে ছেলের মন পরিবর্তন হয়েছে। বলতে বলতেই বেচাকেনা চলতে লাগলো। খুব বেশি লোক প্রথমে আসছিল না আমাদের স্টলে, তবে এখন আসছে আগের চাইতে বেশি। খুশির খবর হলো আমার বই বিক্রি হচ্ছে সব চাইতে বেশি। নিক, না পড়লেও অন্তত নিজের বুক র্যাকে সাজিয়ে রাখুক। তারপর কোনো এক অকর্মণ্য বিকেলে কোনো কারণ ছাড়া মন খারাপ মেটাতে না হয় পড়বেন আমার কাহিনী। ব্যাস, এতেই আমি খুশি। শৈশাবত বেশ চলছিল। কিছু কিছু পাঠকের সঙ্গে হাসি বিনিময় হচ্ছিল। এমন সময় এক বছর 26-এর যুবক আমাদের দোকানে এসে উপস্থিত হলেন। তার শক্ত চোয়াল আর জ্বলন্ত চোখ দুটি প্রথমে আমার চোখে পড়েনি। সাদা মাটা বাঙালির মতো একটা 5 দিনের পুরনো গেঞ্জি আর প্যান্ট পরেই ছিল সে। আমার দিকে তাকিয়ে মৃদু হেসেই রুদ্রর দিকে এগিয়ে গেল সে। বুঝলাম এ রুদ্রর সই সংগ্রহে এসেছে, তাই সেই বুঝে আমিও অন্যদের দিকে মন দিলাম। তবে আমার কান সজাগ রেখেছিলাম ওদের মধ্যে কথোপকথন শোনার জন্য, আর চোখে একটু নজরও রাখছিলাম। ছেলেটি রুদ্রর সামনে গিয়ে হালকা করে হেসে আমার লেখা একটি 2 বছরের পুরনো উপন্যাস সংগ্রহ করলেন। তারপর রুদ্রর দিকে এগিয়ে গিয়ে বললেন, আমি আপনার অনেক কেস সলভের কাহিনী শুনেছি। আচ্ছা, আপনার কি একটা অটোগ্রাফ পাওয়া যাবে? রুদ্র হালকা হেসে বলল, বেশ বেশ, আপনার নামটা বলুন। আমার নাম মুকুন্দ ঘোষাল। নামটা বলার সঙ্গে সঙ্গে রুদ্র আর আমি দুজনেই তার দিকে তাকালাম। মুকুন্দ ঘোষাল মানে সেই দ্বিতীয় গোয়েন্দা যার সম্পর্কে কিনা আমরা দুজনে আলোচনা করছিলাম কয়েকদিন আগে। সে হঠাৎ রুদ্রর কাছে এসেছে কেন, তাও আবার বইমেলা চলাকালীন? আগে হ্যাঁ, আমি মুকুন্দ ঘোষাল, আপনার মতনই একজন গোয়েন্দা। তবে আপনি কিন্তু আমার আইডল। আপনার বেশ কিছু কেস সলভের কাহিনী আমি বৃশ্চিক বাবুর কলমের মাধ্যমে জানতে পেরেছি। সেগুলো রিসার্চ করে আমার রীতিমতো বেশ ভালোই লেগেছে মশাই। আপনার কিন্তু এলেম আছে বটে। এভাবে লজ্জা দেবেন না, আপনি আমার থেকে বয়সে ছোটই হবেন, তবুও কি সুন্দরভাবে কাজ করে চলেছেন। শুনলাম আপনি নাকি এখন অব্দি ভুল করেননি। একটা লজ্জা পাওয়া হাসি হেসে তিনি বললেন, আমার কাছে সেরকম কেস আর এলোই বা কই। বলুন, আপনার যখন বৃশ্চিকের এত কাহিনী পড়া হয়ে রয়েছে, তাহলে 2 বছর একটা পুরনো উপন্যাস, তাও যার মধ্যে আমার কেস সলভের কাহিনী রয়েছে, সেই জিনিস আপনি মিস করলেন কি করে? নাকি শুধুমাত্র বই নেওয়াটা আপনার উদ্দেশ্য নয়? ঠিক ধরেছেন, আপনার চোখকে ফাঁকি দেওয়া নিতান্ত সহজ নয়। আমি আপনার সাহায্য প্রার্থনা করছি রুদ্রবাবু, কারণ আমার মনে হয় এইবার আমি সত্যিকারের কঠিন কেসের সম্মুখীন হয়েছি। বেশ, আমি সাহায্য করব অবশ্যই। তবে একটা কথা, রুদ্রবাবু না বলে রুদ্রপ্রিয় দা বলতে পারে। শুধুমাত্র বৃশ্চিক আমায় রুদ্র বলে সম্বোধন করে, তো সেই কারণেই বললাম। কিছু কিছু জিনিস নিজের কাছের মানুষের জন্য প্রাইভেট রাখা ভালো। আমি মুচকি হাসলাম কথাটা শুনে। রুদ্র আদতে আমার বন্ধু নয়, আমার ভাই। আমার বিশ্বাস জীবনে এই ব্যাচেলার ছেলেটিকে রুদ্র আর প্রতিমা বৌদি কখনোই দূরে ঠেলে দেবে না। তা বলুন, আপনি এখন কি সমস্যায় পড়েছেন? এখানে তো সব বলা যাবে না স্যার, একটু একান্তে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আর কি। বেশ, মেলা শেষ হলে না হয় একদিন ডোভার্স লেনের দোতলায় চলে আসুন। এরপর আরো 2-4 কথা শেষ করে চলে গেলেন মুকুন্দ ঘোষাল। ছেলেটির মুখে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল কেসটার সম্পর্কে বিশদে জানার, তবে আপাতত অপেক্ষা ছাড়া কাজ নেই। এরপর কেটে গেল আরো 1 সপ্তাহ 1 দিন। আমি আর রুদ্র একটু হিসেব নিকেশ করছিলাম আমাদের লাভ ক্ষতি। সত্যি বলতে ক্ষতি কিছুই হয়নি, এবার লাভ হয়েছে বেশি। অন্যান্য প্রকাশনী থেকে এবার আমার একটাও লেখা বের হয়নি। আমি ইচ্ছে করেই নিজের পাবলিকেশন থেকেই বই বের করেছিলাম। আমার এখন প্রুফ রিডিংয়ের আলাদা লোক রাখা আছে, আর সেই সঙ্গে আরও বেশ কিছু লোক আছেই ছুটখাট কাজের জন্য।
রুদ্র হিসেব করে বলল, তোমার এবার মেলায় যা আয় হয়েছে তাতে করে আগামী মেলায় না বিক্রি হলেও স্বাচ্ছন্দ্যে চলে যাবে গো বৃশ্চিক। তাই তো দেখছি রুদ্র, মা সরস্বতী এতদিন সদয় ছিলেন জানি, তবে এখন মা লক্ষ্মীর হঠাৎ আগমনে মনটা একেবারে তাকদিনাধীন করছে। যাই হোক, বুঝে শুনে আগামী বইগুলোর প্রকাশনার ব্যবস্থা করবে। আরে তুমি যখন আছো তখন আমার আবার কিসের চিন্তা। এরকম কথাবার্তা বলতে বলতে আমাদের দরজায় উপস্থিত হলেন এক আগন্তুক। খটখট করে আওয়াজ হতে আমি গিয়ে দরজা খুললাম। দেখলাম বাইরে দাঁড়িয়ে একজন পাঞ্জাবি ভদ্রলোক, মধ্যবয়স্ক, কাঁচা পাকা চুল বেরিয়ে আছে পাগড়ির আড়াল থেকে, চোখে একটা হাই পাওয়ারের চশমা, আর গোঁফ দাঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের সর্বত্র। পরনে একখানা জোব্বা, আর মুখের যেটুকু দেখা যাচ্ছে তাতে এবং শারীরিক অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে ভদ্রলোক বেশ চিন্তিত। আমার দিকে তাকিয়ে কিছু বললেন না। তার মুখের ভাব দেখে আমি দরজা ছেড়ে দাঁড়ালাম। লোকটি গিয়ে রুদ্রর সামনে নমস্কার জানাতেই রুদ্র বলল, বসুন বসুন বসুন। এই বৃশ্চিক, এক গ্লাস জল দাও তো। আমি দরজা বন্ধ করে দৌড়ে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলাম ওনার জন্য। ভদ্রলোক ঢক ঢক করে জল খেয়ে একটা দীর্ঘশ্বাস নিলেন। লোকটির অর্ধেক দাঁড়ি দেখলাম ভিজে গেল জলের স্রোতে। রুদ্র বলল, কি হয়েছে? কেউ আপনার পিছু নিয়েছে নাকি মুকুন্দবাবু? মুকুন্দবাবু? এ তো একজন তাগড়াই পাঞ্জাবি লোক। রুদ্র তাকে মুকুন্দবাবু বলল কেন? আমি সামনে এগিয়ে গেলাম। দেখি চেয়ারে বসা লোকটি এবার নিজের পাগড়ি খুলে ফলস চুল খোলার উদ্যোগ করছেন। হালকা হেসে রুদ্রর তারিফ করতে করতে বললেন, আপনি তো দেখছি এখন দারুণ স্পেক্টার স্যার। ঠিক বুঝে গেছেন যে আমি আসল পাঞ্জাবি নই। আজকে আমাকে আপনি বাদে আরো 150 লোক দেখেছে, কারোর মনেই কিন্তু একটু সন্দেহ জাগেনি। আর আপনি কিনা সোজাসুজি আমার নামটাই বলে দিলেন। রুদ্র সামান্য হেসে বলল, সকলেই আপনাকে দেখেছে কিন্তু লক্ষ্য করেনি। আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনার মেকআপ একেবারেই পারফেক্ট, এবং আপনার ওই ঈষৎ লক্ষ্মীটারা চোখখানা ঢাকতে মোটা পাওয়ারের চশমা ব্যবহার করার আইডিয়াটাও চমৎকার। আপনার মধ্যে একটা ডিফারেন্ট ব্যাপার আছে। আপনার বাম হাতে ডান হাতের তুলনায় কম লোম রয়েছে। জব্বাখানার হাতা গোটানো থাকায় সেটা আমার চোখে পড়েছে বইকি। দাড়িগুলো খুব সুন্দর এবং সর্দারদের মতোই পাকিয়েছেন, তবুও যে আপনাকে দাড়ি দিয়েছে সে ভালো কোয়ালিটি দেয়নি। আসলে অনেকদিন ব্যবহার করেছি তো ছদ্মবেশ, তাই এক্সপিরিয়েন্স আছে। বুঝলাম স্যার, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে একটা সিক্রেট কাজে গেছিলাম, সেখানেও যেতে হয়েছিল এই বেশেই। ফেরার পথে ধাওয়া করলো 3টে লোক। তাদের সাথে দৈহিক শক্তিতে পেরে ওঠা আমার কম্য নয়, তাই এক প্রকার পালিয়েই বেরিয়ে আসতে হলো। বেশ বেশ, তা নয় বুঝলাম, কিন্তু যে কেস সম্পর্কে আমায় বলবেন বলেছিলেন সেটা কি? আগে সেই কেসেই ফেসে আছি এখনো স্যার। আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব বলেই এলাম আর কি। বেশ, আমারও হাতে তেমন কোনো কাজ নেই। বসে বসে বুদ্ধিতে জং ধরার আগে একটু তেল দেওয়া দরকার। বলুন বলুন, কি ব্যাপার? কেসটা প্রথমে যতটা সহজ ভেবেছিলাম এখন ক্রমে ততটাই জটিল হয়ে যাচ্ছে। একটা সহজ কেস, একজন বিত্তশালী বয়স্কা ভদ্রমহিলা যার উত্তরাধিকারী কেউই নেই, একান্ত একলা মহিলা, প্রায় জীবনের শেষ প্রান্তেই চলে এসেছিলেন। এমন সময় হঠাৎ তার 2 ভাইপো তার দায়িত্ব নিতে আসেন। সবই আদতে ওই সম্পত্তি হাতানোরই চেষ্টা, তবে দুজনই এখানে থাকতে শুরু করে নিজের পরিবার ফেলে। এমন দরদ আর মায়া বাংলাদেশে যদি সত্যি সত্যি থাকতো তাহলে দুনিয়াটা বদলে যেতই বই কি। 2 ভাই মনোজ আর শেখরদের দেখলেই আপনি বুঝতে পারবেন এরা উচ্চমানের ধান্দাবাজ। একবার নিজের আখের বুঝে নিলে আর ওই বুড়ি মহিলার দিকে ফিরেও তাকাবে না। মনোজ হলো বড়জন, তার এক স্ত্রী আর 5 বছরের মেয়ে আছে, আর শেখর এখনো বিয়ে শাদী করেননি। তবু ওরা দুজন এখানে পড়ে রয়েছে দিনের পর দিন ধরে। এই ভদ্র মহিলা, অর্থাৎ যার ব্যাপারে কথা বলছি, তার নাম শ্রীলেখা মজুমদার। মহিলা ওদের তাড়িয়ে দেননি বটে, তবে এই 2 ভাইয়ের থেকে উনি সামলে সামলেই থাকেন। শকুন যেমন মুমূর্ষু মানুষের পাশে ঘোরাফেরা করে তার মৃত্যুর কথা ভাবতে ভাবতে, ঠিক তেমনই এরা দুজনও সেইভাবেই ওঁত পেতে রয়েছে। সবই বুঝলাম।
তাহলে এখানে আপনি কিভাবে ঢুকলেন? বলছি এই শ্রীলেখা মজুমদারের বাড়িতে সর্বক্ষণের একজন পরিচারিকা আছে। তার বয়সও নেহাত কম নয়। দীর্ঘদিন ধরে এই বাড়িতেই কাজকর্ম করতে করতে মালকিনের প্রতি তার অদম্য ভালোবাসা জন্মায়। এই মহিলা একদিন টের পেয়েছিলেন যে দুই ভাই মনোজ আর শেখর কিছু খারাপ মতলব করছে। খারাপ মতলব মানে কিরকম একটু বলবেন? হ্যাঁ বলছি। ভদ্র মহিলার আয়ু মুদ্রাস্ফীতির হারে বৃদ্ধি পাচ্ছে, আর ওদেরও সময় বেশি কাটাতে হচ্ছে ওনার সম্পত্তি আত্মসাৎ করার জন্যে। সেই জন্যই নাকি দুই ভাই মিলে কিছু চক্রান্ত করছে বলে মনে হয়েছে সেই পরিচারিকার। যেমন ধরুন, একদিন নাকি বৃদ্ধা দোতলা থেকে নামতে গিয়ে হঠাৎ করে গড়িয়ে পড়ে যান সিঁড়ি থেকে। ভাগ্যবশত একটা কার্পেট কিছুক্ষণ আগে বিছিয়ে রেখেছিলেন পরিচারিকা সুমিতা মাসি। ভাগ্যের ফেরে ওই অল্প আধটু কোমরে চোট ছাড়া আর তেমন কিছুই হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বয়সজনিত কারণেই এমনটা হয়েছে, তবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সুমিতা মাসি জানান ওই দিন নাকি সিঁড়িতে কিছু তৈলাক্ত জিনিস ছিল, তাতেই নাকি পা পিছলে গিয়েছিল শ্রীলেখা দেবীর। এবার এই কাজটা নিশ্চয়ই মানুষ সৃষ্ট, কি তাই না? এরপরেও নাকি একবার গ্যাসের সিলিন্ডারের নবে কিছু একটা কারুকার্য করে রেখেছিল দুই ভাই মিলে। যেহেতু সকাল আর দুপুরের খাবার মালকিন নিজেই করেন, তাই তার অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ভাগ্যের জোরে সেদিনও তিনি বেঁচে যান। সুমিতা মাসি হঠাৎ রান্নাঘরে গিয়ে ব্যাপারটা বুঝতে পারেন। তার নাকে ঠেকে ওই গ্যাসের গন্ধ। উফ, এক আলাদাই নাটক বটে। বেশ, সব তো বুঝলাম, কিন্তু এর মধ্যে আপনি কিভাবে প্রবেশ করলেন? এইবারই তো আমার এন্ট্রি ঘটলো মশাই। আমি তখন সবে একটা কেস সলভ করে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি, এমন সময় আমার কাছে এলেন সুমিতা মাসি। আমায় সবটা খুলে বললেন ওই বাড়ির সমস্ত নাটকের ব্যাপারেই। তারপর আমিও লেগে পড়লাম কাজে। আমায় শ্রীলেখা দেবী দায়িত্ব দিয়েছিলেন ওদের আসল মোটিভ বোঝার জন্য এবং যে কোনোভাবেই ওদের ওই বাড়ি থেকে সরানোর জন্য। আমি প্রথমে বেশ কিছুদিন আড়ালে আবডালে দুই ভাইয়ের ঠিকুজি কুষ্টি বের করলাম। দুজনের মধ্যেই একটা মিল আছে বটে। দুজনেই অত্যন্ত চালাক এবং নিজের চালাকির উপর অগাধ ভরসা। এই মনোজ আর শেখর পেশায় বেকার আর নেশায় অনেক কিছুই বটে। দুজনেই খালি পাল্লা দিয়ে লটারির টিকিট কেটে যায় আর ভাবে নেক্সট লটারির প্রথম প্রাইজ ওনারাই নাকি জিতবেন। ভাবতে পারেন কত বড় উজবুক হলে এসব ভেবে দিনের পর দিন পয়সা খরচ করে যায়। কিন্তু ওরা যদি কিছু নাই করে তাহলে এই পয়সা পায় কোথায়? ছোটোখাটো দালালি করে বড়টা, আর ছোটজন একটা ইলেকট্রিক দোকানে কাজ করত। কিন্তু দুজনেরই কাজকর্মে কোনো মন নেই। এখন তো শ্রীলেখা দেবীর টাকায় দিব্যি চলছে ওদের দুজনেরই। দুজনেই খুব অয়েলিং করে ওই বুড়ি মানুষটাকে। কিন্তু এই বৃদ্ধাও খুব চালাক মানুষ, তবে তিনিও অপারগ ওদের সরাসরি তাড়িয়ে দিতে। ভয় ভয় থাকেন যদি রেগে গিয়ে তাকে খুন করে বসেন এই দুই ভাই মিলে। আমি নিজে একটা সমীকরণ ফেঁদেছিলাম বটে ওদের কিস্তিমাত দেওয়ার জন্য, তবে খুব একটা ফায়দা করে উঠতে পারিনি। আমি বললাম, তাই বুঝি? কি ফন্দি এঁটেছিলেন? প্রথমে চেষ্টা করলাম দুজনের মধ্যে এই সম্পত্তির বিভাজন নিয়ে ঝগড়া ঝামেলা লাগিয়ে দেওয়ার। দক্ষিণ কলকাতার দিকে একটা মেস ভাড়া খুঁজছি বলে আগে যোগাযোগ করলাম মনোজের সঙ্গে। তারপর তার সাথে কথাবার্তা বলতে বলতে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করলাম। এই কথা জিনিসটা না খুবই শক্তিশালী। একেবারে ছুরির মতো পেটে ঢুকিয়ে বের করে আনা যায় মানুষের ভেতরের সবটা। লোকটা বলল ওর এক দূর সম্পর্কের আত্মীয়ের উত্তরাধিকার হওয়ার ব্যাপারে। না, অবশ্য প্রথমে বলেনি। বেশ এক সপ্তাহ বিভিন্নভাবে কথা বলে সিগারেট খাইয়ে কিছু ওই চুল্লু টুল্লু দিয়ে এই অবধি এলাম আর কি। আমরা ছেলেরা যার সাথে বসে নেশা করি তাকেই নিজের নিকট বন্ধু ভাবি আর কি। আমিও এবার একটু বোঝালাম এই তো বাজারের যা অবস্থা, এখন এই সম্পত্তি যতই বেশি হোক ভাগাভাগি হলে আপনার ভাগে কতই বা থাকবে। তারপর আপনার আবার একটা মেয়েও আছে, তার ভবিষ্যৎটাও তো ভাবতে হবে নাকি। এইসব নানান বিষ ঢালতে লাগলাম। এরপর অন্য বেশে মিশতে লাগলাম ছোট ভাই শেখরের সঙ্গে। সে বেটা আমার কথায় অতটা প্রভাবিত হলো না, বুঝলেন। আমি তবু চেষ্টা থামাইনি। কিন্তু সমস্যা হলো তখন যখন ওরা দুই ভাই বুঝে গেল একই ব্যক্তি দুরকম পরিচয় এই কাজটা করছে। তবে তার আগে আমি একটু সফল হয়েছিলাম বটে। 2-3 বার দুজনের মধ্যে বেশ ঝগড়াঝাটিও লেগে গেছিল।
কিন্তু আমার খেল ওদের কাছে ধরা পড়েই গেল শেষমেশ। আমি এবার ভাবতে লাগলাম আর কোন উপায়ে আমার কাজটা সারা উচিত। বেশ কিছুদিন আমি আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিলাম, তবে ফাঁক তালে শ্রীলেখা দেবীকে জানাতে হতো যে কতদূর কি এগোলাম। আমি ঠিক করেছিলাম একটু কিছুদিন গেলে নতুন ফোন দিয়ে এঁটে ওদের সামনে হাজির হব। এমন সময় ঘটে গেল একটা মহা বিপত্তি। শ্রীলেখা দেবী মারা গেলেন। আমি আর রুদ্র দুজনে চমকে উঠলাম এই কথা শুনে। ভদ্র মহিলা মারা গেছেন শুনে মনটা ব্যথিত হলো। আমি বললাম, নিশ্চয়ই মার্ডার। সেটা প্রমাণ করেই তো আমার মূল লক্ষ্য। একদম সিম্পল অ্যাক্সিডেন্ট হয়েছে ভদ্র মহিলার। বাথরুমে কাজ করতে করতে হঠাৎ পড়ে গিয়ে মাথায় এমন আঘাত পেয়েছেন যে ইন্টারনাল ব্লিডিং হয়ে পরলোক গমন করেছেন। ব্যাপারটা খাপ খাচ্ছে, কিন্তু আমার কাছে খাপ খাচ্ছে না। আমি মানতেই পারছি না এমন একটা অ্যাক্সিডেন্ট ওনার হতে পারে বলে। আচ্ছা, এই ঘটনা ঘটেছে কবে? রুদ্র জিজ্ঞেস করল। হয়ে গেল ওই 10 দিন মতন। এবার তো সব সম্পত্তি যাবে ওই দুই ভাইয়েরই কাছে। লেখাপড়া সব চলছে, তবে সময় লাগবে। কিন্তু শেষমেশ সব ওদের ভাগেই যাবে স্যার। আমি জানি এই মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু কোনোভাবে এটাকে মার্ডার প্রমাণ করা যাচ্ছে না। আমি সব অ্যাঙ্গেল খতিয়ে খতিয়ে দেখেছি, একেবারে চিরুনি তল্লাশি যাকে বলে সেটাও করে দেখেছি। দুই ভাই মনোজ আর শেখর দুজনেই তখন বাইরে ছিল, ঘরে কেউই ছিল না। সুমিতা মাসি রান্নার কাজে ব্যস্ত থাকায় শ্রীলেখা দেবী নিজের বাসি জামা কাপড় নিজেই কেচে নিচ্ছিলেন। সুমিতা মাসি আমায় বারবার বলেছেন যে ওনার মালকিনের মৃত্যুর তদন্ত যেন আমি না ছাড়ি, না হলে ওনার আত্মা শান্তি পাবে না। ব্যাপারটা হচ্ছে আমার সাকসেস রেট 100-100। আমি কখনোই ফেল করিনি। আর এইবার তো সব পেরিয়ে এক বৃদ্ধ মহিলার কাছে দেওয়া কথা রাখার প্রশ্ন। কিচ্ছু কুলকিনারা খুঁজে পাচ্ছি না স্যার। আপনি যদি কোনোভাবে আমাকে কোনো পথ বাতলে দেন তাহলে খুবই ভালো হয় আর কি। এতক্ষণ ধরে দীর্ঘ বর্ণনার পর থামলেন মুকুন্দ ঘোষাল। রুদ্র চেয়ারে পায়ের উপর পা তুলে বসেছিল। এবার ডান পাখানা নামিয়ে নিচু কণ্ঠেই বলল, আপনি সুন্দরভাবে সবটা বর্ণনা করেছেন। আচ্ছা, লোকাল থানা কি জানালো? লোকাল থানা তো এটাকে ক্লিন অ্যাক্সিডেন্টই বলছে। ময়না তদন্তেও কিছু ধরা পড়েনি, সবটাই নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এটা যদি কোনোভাবে এই দুই ভাইয়ের প্ল্যান মাফিক মার্ডার হয় তাহলে এটাকে পারফেক্ট ক্রাইম বলতে আমি দুবারও ভাববো না। আর যদি না হয়, শতাংশের নিরিখে কোন দিকে পাল্লা ভারী? দাড়ি পাল্লা দিয়ে মাপতে পারছি না বলেই তো আপনার কাছে শরণাপন্ন হওয়া। আমার মন বলছে এটা মার্ডার। আপনি বলুন, যখন একদল শিকারী প্রত্যহ জাল পেতে বসে থাকে শিকার ধরার জন্যে, আর কিছুদিন পরে সেই জঙ্গলেই অনেক প্রাণী নিখোঁজ হয়ে যায়, তাহলে সন্দেহ ঠিক কোন দিকে যাবে? আপনি তো সমাজদার মানুষ, আপনিই বলুন। বুঝেছি, আপনি উত্তেজিত হবেন না। জীবনে ফেল করাটা কিন্তু কোনো অপমানের জিনিস নয়। ওই যে বলে না, মানুষ হয় যেতে নয় শেখে। তবে এই ধরনের কেসে ফেল করাটা মানবতার বুকে কুঠার হানে বই কি। যাই হোক, আমি একটু ভদ্রমহিলার বাড়ি গিয়ে ব্যাপারটা দেখতে হবে। সেটাতেও একটা মস্ত বড় সমস্যা আছে। আপনার কি মনে হয় ওরা আপনাকে ঢুকতে দেবে? এই দেখুন না, আজকেই তো আমি পাগড়ি পরে পাঞ্জাবি সেজে গেছিলাম। মেইনলি ওরা বাড়িটাকে বিক্রি করার ধান্দা করছে। ক্রেতা হিসেবে পাঞ্জাবি লোক দেখে একেবারে গদগদ হয়ে গেছে দুই ভাই। আমি তো বাড়িটা ভালো করে দেখার ভান করে আজকেও দেখে এলাম। ইটস আ ডেড এন্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। বুঝলাম, আপনাকে ওই বাড়িতে ঢুকতে গেলে তাহলে ওইভাবেই ঢুকতে হবে। দেখি আপনার চোখে যা বন্ধ রাস্তা, সেখানে আমি কোনো গলি খুঁজে বের করতে পারি কিনা। আপনার টেলিফোন নম্বরটা লিখে দিয়ে যান, আর আমারটাও নিয়ে যান। কখন কিভাবে যাওয়া হবে আমায় জানিয়ে দিলেই হয়ে যাবে। উফ, বুকের ওপর থেকে সাক্ষাৎ পাথর নামলো যেন। আপনি যেটুকু বলেছেন আমি তাতেই অনেকটা নিশ্চিন্ত হলাম। বেশ বেশ, আচ্ছা ভালো কথা। সুমিতার মাসির বাড়িতে কে কে আছে জানেন? সুমিতা মাসি? না তো, আপনি না হয় নিজেই জেনে নেবেন। বাকি দুই ভাইয়ের সম্পর্কে যা খবর লাগে তা না হয় আমি দিয়ে দেব। বেশ 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 বেশ, তাহলে আজ আসি, শীঘ্রই দেখা হবে আবার। এই বলে একজন বাঙালি গোয়েন্দা ভোল পাল্টে পুনরায় পাঞ্জাবি সেজে বেরিয়ে গেলেন বাড়ি থেকে।
তার হাঁটা চলার কায়দাও যেন পরিবর্তন হয়ে গেল। আমি হেসে বললাম, বুঝলে রুদ্র, এ মানুষ নয়, যেন সাক্ষাৎ গিরগিটি। সন্দেহ নেই তোমার পরে এত সফলতা কেন সে পেয়েছে। রুদ্র কোনো উত্তর দিল না। একটা পেপার ওয়েট নিয়ে টেবিলে ঘোরাতে ঘোরাতে কি যেন বিড়বিড় করছে আপন মনে। আমি জানি ও এখন মুকুন্দ ঘোষালের সমীকরণকে আপন করে নিয়েছে। ওর মাথায় এখন সুমিতা মাসি, শ্রীলেখা দেবী, মনোজ আর শেখর ঘোরাফেরা করছে। শুধু ঘোরাফেরা নয়, দৌড়াদৌড়ি করছে একেবারে। এতদিন রুদ্রর সঙ্গে থেকে বুঝতে পেরেছি সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা গোয়েন্দাদের চরিত্রের একটা দিক। ঠিক বাজ পাখির মতো তারা অপেক্ষা করতে থাকে সঠিক সুযোগের। একবার হাতের সামনে অপরাধী পেলে ঝাঁপিয়ে পড়ে। তবে এইবার আমাদের চ্যালেঞ্জটা ছিল একটু অন্যরকম। অপরাধী সম্পর্কে একটা আইডিয়া থাকা সত্ত্বেও আমাদের বের করতে হবে অপরাধের পদ্ধতি। গোয়েন্দা মুকুন্দ ঘোষাল তককে তককে ছিলেন। শ্রীলেখা দেবীর বাড়িটার যা কন্ডিশন ছিল তাতে বায়ার আসছিল ভালোই। তবে এই দুই ভাই যা দাম হাঁকিয়েছে তাতে শেষ অবধি কেউই এগোতে পারছিল না। যদিও এই বাড়িতে এখনো তাদের নামপত্তন হয়নি, তবুও আসন্ন লক্ষ্মীর ব্যাপারে তারা যথেষ্ট নিশ্চিত। অপেক্ষার অবসান হলো আরও 5 দিন পর। মুকুন্দ আমাদের জানালো গতকাল একজন দেখে শুনে গেছেন। শেষমেশ নাকি দাম শুনে মনোজ আর শেখরের সঙ্গে দামাদামি করতে গেলে বেশ ঝামেলা হয়ে গেছে। এইবার আমার আর রুদ্রর যাওয়ার পালা। রুদ্র ছদ্মবেশ ধরতে ফার্স্ট ক্লাস লোক। বেশি সময় লাগলো না নিজের ভুল পাল্টে ফেলতে। আমিও হালকা করে একটু চেঞ্জ করেছি নিজেকে। রুদ্র শুধু ফলস গোঁফ দাড়ি আর হ্যাট পরে একজন উচ্চ সরকারি আধিকারিক সাজবার চেষ্টা করেছে, আর আমি হাতে ধরে নিয়েছি একটা খয়েরি রঙের চামড়ার ব্যাগ, আর চুলে দিয়ে নিয়েছি কয়েকটা সাদা রঙের প্রলেপ। সরকারি আধিকারিকের পিএ হিসেবে আমায় খুব একটা বেমানান লাগছে না। একখানা লেমন শার্ট আর অ্যাশ প্যান্ট পরে দিব্যি একজন অ্যাসিস্ট্যান্ট সেজেছি। যদিও আমি যে রুদ্রর অ্যাসিস্ট্যান্ট সে কথা মিথ্যে নয়। মজুমদার বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তবুও একটা ট্যাক্সি হাঁকিয়ে গেলে ইজ্জত থাকবে। পায়ে হেঁটে এত দামি বাড়ি কিনতে যাওয়াটা বিপক্ষের মনে সন্দেহ জাগাতে পারে। হলুদ ট্যাক্সি থেকে নেমে বেশ কায়দা করে ভাড়া মেটালো রুদ্র। সেই সঙ্গে ড্রাইভারকে রাখার জন্যে আরও কিছু এক্সট্রা দিল। বাড়ির সম্মুখের বড় কালো লোহার গেটের সামনে দাঁড়িয়ে আছেন একজন বছর 45-এর ভদ্রলোক। বেটে খাটো মধ্যবয়স্ক লোকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নখ খেয়ে চলেছেন। গোঁফখানা সদ্য ছাঁটা আর ছোট ছোট চোখ দিয়ে আমাদের দুজনকে দেখে চলেছেন এক মনে। পায়ে একটা তালপাতার চটির বাঁ দিকটা হালকা খোয়া গেছে, সম্ভবত কোনো কুকুরের কাজ হবে। জামা কাপড় দেখে পকেটের অবস্থা আন্দাজ করা যায়, তবে হাতের ঘড়িখানা বিলেতি তাতে কোনো সন্দেহ নেই। আমি আর রুদ্র আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসতেই ভদ্রলোক নখ খাওয়া বন্ধ করে হাসি মুখে এগিয়ে এলেন। নমস্কার নমস্কার, আমি মনোজ মিত্র। আপনি নিশ্চয়ই দুর্জয়বাবু? রুদ্র নাকের ডগা থেকে চশমাটা হালকা করে নামিয়ে একবার দেখে নিল মনোজকে। তারপর গম্ভীর কণ্ঠে অথচ মিষ্টিভাবে বলল, আগে হ্যাঁ মনোজবাবু, আপনি কি নতুন কি কুকুর নিয়েছেন? পমেরিয়ান নাকি গোল্ডেন রিট্রিভার? মনোজ মহাশয় যে মাত্রাতিরিক্ত অবাক হয়ে গেছেন তা দেখে আমার হাসি চলে এসেছিল। তিনি হালকা থতমত হয়ে বললেন, আগে পমেরেনিয়ান। চলুন এবার বাড়িটা দেখা যাক। আর এই চুটিটা ঘরের ভেতরেই পড়তে পারে, বাইরে পড়ার দরকার নেই। আপনার এত বড় বাড়ি, একটু মেনটেন করা উচিত না? মনোজ দেখলাম একটা ক্ষয়িষ্ণু আভিজাত্য প্রদর্শনের চেষ্টা করলেন। তারপর আমাদের দুজনকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন বাড়ির দিকে।
সুন্দর বাহারি ফুল গাছের বাগান পেরিয়ে সার বাঁধানো রাস্তা দিয়ে পথ চলতে লাগলাম। বাড়ির মূল দুয়ারখানা আভিজাত্যের ধ্বজা ধরে দাঁড়িয়ে আছে চুপটি করে। একটা ঘর ঘর শব্দ করে দরজাখানা খুলতে বাড়ির ভেতরের অংশ আমাদের সামনে প্রকট হলো। বিত্তশালী বটে। আমরা বাইরে জুতো খুলে নিলাম। তারপর একটা পিতলের মালসা থেকে জল পায়ে ঢেলে বাড়িতে ঢুকলাম। বাড়ির পুরো মেঝেটাই মার্বেল পাথরের। কোথাও যদি কিঞ্চিত জল পড়ে থাকে তাহলে সজোরে মাটির কাছে পৌঁছতে হবে। চারিদিকে টেরিয়ে টেরিয়ে রুদ্র দেখতে লাগলো। সাদা দেয়ালের কোথাও এতটুকু কালি নেই, যেন কেউ খুব যত্ন করে সবটা রক্ষণাবেক্ষণ করে গেছেন। নাকে একটা হালকা গন্ধ এসে ঠেকছে। রুদ্র বলল, রং এখন কাছে না থাকলেও তার পিন তেলের গন্ধটা বিদ্যমান। তবে দেখে মনে হচ্ছে আপনারা রেগুলার বাড়ি রং করতেন। মনোজ হেসে বললেন, হ্যাঁ, ওই আর কি, আমার মিসেসের স্বভাব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বেশ, খুব ভালো। আমি মনে মনে হাসলাম। উনার মিসেসের স্বভাব যত সব। ঠিক গল্পের মতো এভাবে সম্পত্তি পেয়ে যাওয়ার ব্যাপারটা আমার জীবনে যে কেন ঘটল না কে জানে। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে যারা শঠ, জোচ্চোর, অসৎ উপায় অবলম্বন করে জীবনযাপন করে, ঈশ্বর তাদের প্রতি দয়াশীল হন। তাদের ভাগ্যে লিখে দেন সোনা, হিরে কিংবা এরকম বিলাসবহুল বাড়ি আর অগাধ সম্পত্তি। অথচ আমাদের মতো মধ্যবিত্ত কর্মঠ লোকেদের ভাগ্য লেখার সময় হাজার কৃপণতা ভিড় করে আসে ভগবানের আঙুলে। বাঁ দিক ডান দিক জুড়ে সুন্দর সুন্দর শোপিস আর ফ্লাওয়ার ভাস দেখে চোখ জুড়িয়ে যায়। জানালার কাঁচগুলো কিংবা উপরের পাখাখানি দেখেও মনে একটা তৃপ্তি বোধ আসে। আহারে, যে মানুষটা সবটা এতটা গুছিয়ে রেখেছিলেন তাকেই তার বাড়িতে চলে যেতে হলো বহিরাগতের মস্তিষ্কপ্রসূত ঘোর চক্রান্তে। ধীরে ধীরে বিভিন্ন ঘর আমরা দেখতে থাকলাম। আমি মাঝে ইচ্ছে করে জিজ্ঞেস করলাম, স্যার, ওই দিকটা দেখতে পারেন। রুদ্র কিছু না বলে সেই দিকে হাঁটা লাগালো। এই ছোটখাটো অভিনয় মনোজের মনে আমাদেরকে বিশ্বস্ত করে তুলবে। রুদ্র নিচের 4টে ঘর খুব মন দিয়ে দেখল, যার মধ্যে একটা ঘরে সুমিতা মাসি রয়েছেন। ভদ্রমহিলাকে না দেখলেও মুকুন্দর দেওয়া বর্ণনা অনুযায়ী চিনতে ভুল হল না। ভদ্রমহিলা তখন নিজের ঘরে চুপচাপ মুখ চুন করে বসেছিলেন। মনোজ তার মুখের উপরেই বললেন, এটা চাকর পাকরদের থাকবার জায়গা, এটাকে আপনারা যেভাবে ইচ্ছে ইউজ করতে পারেন। দেখলাম সুমিতা মাসির মুখটা নিচু হয়ে গেল কথাটা শুনে। আমরা সেই ঘর থেকে বেরিয়ে এলে পরে রুদ্র মুখ খুলল। বলছিলাম, মনোজবাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বলছিলাম যে এই যে এত বড় বাড়ি, তার সঙ্গে তার এত মেনটেনেন্স, সবটা চালাতে তো বেশ একটা বড় অ্যামাউন্ট লাগে। আপনি কি করেন বাই প্রফেশন জানতে পারি? ইয়ে, আগে মানে আমি তো এই প্রমোটিং বিজনেসে আছি। আর ও, দ্যাটস এ গুড বিজনেস। তো আপনার তৈরি প্লট কোথায় আছে? এই শহরের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই যে রাইটার্স বিল্ডিং আছে না? ও, ওটা আপনার বানানো? না না, তার থেকে 20 মিনিট দূরে একটা ছোট্ট বাড়ি আছে। ও, সেটা আপনার বানানো? মানে না, সেখানে আমি ভাড়া থাকি। মানে? মানে মশাই, আমি আর মিথ্যে বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, আমি আর আমার ভাই দুজনই খুব কষ্টে দিন চালাই। আর এই সম্পত্তি আমি আমার এক পিসির থেকে পেয়েছি। আমার আসল পরিচয় ওই তালপাতার ছেঁড়া চটি। এগুলো বললে ক্লায়েন্ট থাকবে না, তাই বলতে পারিনি। তাহলে আপনার পিসি এখন কোথায়? পিসি তো কয়েকদিন হলো ইহলোক ত্যাগ করেছেন, আর এই সম্পত্তি এখন আমাদের হয়েছে। তবে এটাও আমরা বিক্রি করে দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করব ভাবছি। আর আমি প্রমোটার নই, আমি দালাল। খুব দুঃখিত আপনাদের এতক্ষণ মিথ্যে বলার জন্য।
না না, সে ঠিক আছে, আমার বাড়িটা নিয়ে দরকার। বাড়ির মালিকের ঠিকুজি গোষ্ঠী নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে এই বাড়িটা থেকে আপনি যা পাবেন তাতে আশা করি আপনার বেশ ভালোভাবেই চলে যাবে আগামী দিনগুলি। বলছেন আপনারা মান্যিগুণ্যি লোক। আচ্ছা চলুন উপরটা দেখা যাক। দোতলায় মোট 3টে ঘর, যার মধ্যে একটা বাথরুম। মনোজ বললেন, আমার পিসি এইখানেই মারা গেছেন পা পিছলে পড়ে। আমরাও কেউ বাড়িতে ছিলাম না, আর সেই সময় যে কি ঘটে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পিসিমার বয়স কেমন ছিল? ওই 70 ছাড়িয়েছে বোধ হয়। এখন ঠিকঠাক মেপে মেপে বলতে পারবো না। রুদ্র বলল, শ্রীলেখা দেবীর কোনো অসুখ ছিল কি? না, অসুখ ছিল না সেরকম, তবে বলে ভদ্রলোক থেকে গেলেন কিছুক্ষণ। তারপর অবাক কণ্ঠে বললেন, এই দাঁড়ান দাঁড়ান, আপনি আমার পিসিমার নাম কি করে জানলেন? বাড়িতে উনি না থাকলেও বাইরে বড় করে লেখা আছে। প্রথমে ভাবলাম আপনার স্ত্রী বা অন্য কেউ হবেন, কিন্তু যখন এটা আপনার পিসিমার বাড়ি তাহলে নিশ্চয়ই তারই হবে নামটা। এই আপনার চোখ তো দারুণ মশাই। হ্যাঁ, তখন চটি, এখন পিসি, সব একেবারে জলের মতো ধরছেন। ধরতে আর পারলাম কই বলুন। যাই হোক, দোতলাটা ভালো করে দেখিনি। বাহ, সুন্দর ব্যালকানি। বেশ প্রশংসা করতে করতে রুদ্র এগিয়ে যেতে লাগলো আর খতিয়ে দেখতে লাগলো বাড়ির সবটা। আমি জানি এখন ও চোখ দিয়ে শল্য চিকিৎসায় মত্ত এই বাড়ির চৌকাঠ থেকে ঘুলঘুলি। কোনো বাড়িতে ইনভেস্টিগেশনের পর ঘুলঘুলির চড়াই পাখির বাসায় ডিমটা কার, সেই নিয়েও আস্ত একটা থিওরি পেশ করার ক্ষমতা ও রাখে। আচ্ছা, এবার আমার হালকা থিওরি আপনাদের সামনে পেশ করি। আমি যতদূর যা বুঝলাম তাতে এই বাড়ির আসল মালিক অর্থাৎ মিস্টার মজুমদার, যার নাম এখনো আমাদের জানা হয়নি, সেই ভদ্রলোক খুব বুদ্ধিমত্তার সঙ্গে বাড়িটা ডিজাইন করেছিলেন। কারণ গোটা ঘরে মার্বেল পাথরের আভিজাত্য থাকলেও বাথরুমের মেঝে তিনি সাদামাটা রেখেছেন, অর্থাৎ কোনোভাবে পা হড়কে যাতে কেউ পড়ে না যায়। তো এই অধঃপতন রুখতে যা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল তাতে এই শিকার হওয়াটা খুবই বেমানান লাগবে। শুকনো মেঝে, সামনে জলের বালতি, যদিও বা ধরে নেই অনেক জামাকাপড় কাছাকাছির জন্য রাখা ছিল, তাতেও কতটাই বা জল বাইরে পড়তে পারে? না, খুব বেশি নয়। রুদ্র জায়গাটা খুব ভালোভাবে মাপতে থাকলো। অ্যাক্সিডেন্ট না মার্ডার, কোনটা ঘটেছে? আমি ওর কানে কানে গিয়ে বললাম, মার্ডার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এই শুকনো মেঝেতে উল্টো করে পড়ে ব্রেইন ড্যামেজ। রুদ্র এবার বলল, মনোজবাবু, আপনার পিসিমার মৃত্যুর পর ভালো করে শ্রাদ্ধ শান্তি করেছিলেন? করেছিলাম তো মশাই, ভালোভাবেই। না, আসলে আমার স্ত্রীর একটু ভয় টয় আছে আর কি। তা বলছি, ভদ্রমহিলা এই বাথরুমেই মারা যান, তাই তো? আগে হ্যাঁ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেখানেই নাকি পড়েছিল দেহটা। আমার তো বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ফিরে এসে দেখি ততক্ষণে পিসিকে খাটে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আপনি জানলেন কি করে এক্স্যাক্ট এই জায়গাটাতে হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওই তো পুলিশ টুলিশ এসে জায়গাটা জিজ্ঞেস করেছিল সুমিতা মাসিকে, তারপর ওরাও অনেক দেখাশোনা করলো। তো আপনার পিসিমার ঘরটা কি দোতলায় ছিল? হ্যাঁ, মানে ওই দক্ষিণ দিকের ঘরটা। বেশ, চলুন একটু ঘুরে দেখে আসা যাক। বাথরুমের দেওয়ালের গায়ে একটা জায়গা তৈরি করে কিছু সাবান, সোবরা আর একটা আয়না রাখা ছিল। সুন্দর গোলাপি রঙের বর্ডার দেওয়া আয়না, যার উপর হালকা হালকা জলের দাগ এখনো লেগে রয়েছে। রুদ্র বাথরুম থেকে বেরোনোর আগে সেটা নিয়ে বেশ কিছুক্ষণ দেখল। তারপর আমরা বাথরুম থেকে বেরিয়ে এবার প্রবেশ করলাম দক্ষিণ দিকের ঘরটায়, অর্থাৎ শ্রীমতী শ্রীলেখা দেবীর ঘরে। একটা সুন্দর পালিশ করা সেগুন কাঠের তৈরি খাট, দুটো বেতের চেয়ার, আলমারি, পড়ার টেবিল, ল্যাম্প আর পাপোশ ছাড়া তেমন কিছুই নেই। পাখার ব্লেডগুলোয় ধুলো দেখে বোঝা যায়
বেশ কিছুদিন অযত্নে রয়েছে জিনিসটা। সংসারে মেয়েরা না থাকলে সেই সংসার যেন অন্তঃসার শূন্য একটা ফাঁপা বেলুনে পরিণত হয়। বাহ্যিক সামাজিক চাপে কখন যে সশব্দে ফেটে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। মন দিয়ে রুদ্র ঘরের প্রত্যেকটা জিনিস দেখতে লাগলো। আপাতভাবে ছিমছাম এই ঘরখানি বাকি ঘরের তুলনায়। আরো বেশ কিছু ঘর দেখাশোনা করে রুদ্র আর আমি বেরিয়ে এলাম বাগানে। মনোজ বললেন, তো দুর্জয়বাবু, সবই তো দেখলেন, এই জিনিস আর কোথাও পাবেন না মশাই। বাড়িখানা নিঃসন্দেহে ভালো, তবে আমার মিসেসের সঙ্গে একটু কথাবার্তা বলি। জায়গাটাও বেশ ভালো, সবই মাথায় রাখলাম। এবার দাম হাঁকছেন কত সেটা জানতে পারি? এরপর ওরা দামাদামি শুরু করলো। আপনাদের আর সেই দাম জেনে কি লাভ, তাই সেটুকু বাদই রাখলাম। তবে মনোজ যে খুব একটা কম দাম হাঁকেননি এমনটা নয়। রুদ্র দুর্জয় সেজে বেশ দামাদামি করলো। তারপর অনেকগুলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর অনেকগুলো ওকে ওকে দিয়ে কোনো মতে একটা ট্যাক্সি ডেকে আমরা উঠলাম। আমি অভিনয় একটু আধটু করেছি বটে। আজ মাঝে মাঝে ডায়েরি খুলে কিছু লেখার ভান করেছি। বেশ কিছু জিনিস লক্ষ্য করেছে ওই বাড়ির। রুদ্র বলল, বুঝলে বৃশ্চিক, ওই বাড়িতে যে রহস্যটা দানা বেঁধে রয়েছে সেটা চোখের সামনে কিছুতেই দৃশ্যমান হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলতে পারবো না, তবে কেমন যেন চোখের সামনে থেকেও তাকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, যেমন ওই বাথরুমে এমন কিছু গুরুত্বপূর্ণ পেলাম না যা দিয়ে কিছু একটা বের করা যায়। সুমিতা মাসির সঙ্গেও কথা হলো না। দুষ। তবে বাড়িটা খতিয়ে দেখা তো গেল, মনোজবাবুর সঙ্গে কথা তো হলো। তা হলো বটে, তবে ভদ্রলোক এত সহজে নিজের পরিচয় যে জানিয়ে দেবেন তা আশা করিনি। মুকুন্দকে যতটা ধূর্ত ভাবছিল, আদতে অতটা ধূর্ত চতুর স্বভাবের মনোজ নয়। আসলে তোমার সামনে টানা মিথ্যে কথা বলা চাপের। যেভাবে চশমার ফাঁক দিয়ে মাঝে মাঝে তাকাচ্ছিলে, মনে হচ্ছিল একেবারে পেট থেকে বের করে নিয়ে আসবে কথাগুলো। ওরে বাবারে, তুমি আমার যা প্রশংসা করো তার কিয়দাংশ যদি আমার ভেতরে থাকতো, তাহলে গোয়েন্দা বিভাগে একটা একনায়কতন্ত্র সৃষ্টি করতে পারতাম আমি। নেই বলছো? আলবাদ বলছি। ট্যাক্সি থামলো বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে স্বল্প মেকআপ খুলে স্নান ধান করে একটু শান্তি পেলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটু আমার আসন্ন উপন্যাসে মন দিলাম। ইচ্ছে আছে সেই উপন্যাস একবার আপনাদের শোনাবো। দেখি কবে নাগাদ শেষ হয় সেই লেখা। তবে চোখের পাতা আর খুলে রাখা যাচ্ছিল না। আমি ঘুমোতে গেলেও দেখলাম রুদ্র খুব মনোযোগ দিয়ে ভাবনা চিন্তা করছে। এখন ওর ঘুম আসবে না, আসা সম্ভবও নয়। সন্ধ্যার দিকে যখন ঘুম থেকে উঠলাম, দেখি রান্নাঘরে জল পড়ার শব্দ হচ্ছে। উঁকি মেরে দেখি প্রতিমা বৌদি বাসন টাসন মাজছে। 2-3 দিন একটু বাইরে ছিল এক বান্ধবীর বিয়ে উপলক্ষে। আজ কখন চলে এসেছে টেরই পাইনি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখন এলে? বেশিক্ষণ হয়নি। এভাবে নাক ডেকে ঘুমলে তো ঘরে চোর দিব্যি এসে রয়ে শুয়ে চুরি করতে পারবে। হাসালে বটে। গোয়েন্দার ঘরে চুরি করার সাধ্য আর কার আছে বলো? তাও ঠিক। আচ্ছা, তোমার বন্ধু কোথায়? এই রে, এই প্রশ্ন তো আমার করার কথা ছিল। ও কোথায়? তার মানে তুমিও যেই তিমিরে, আমিও সেই তিমিরে। যাই হোক, চা খাবে? হ্যাঁ দাও, মন্দ হয় না। রুদ্র কোথায় গেল ভাবতে ভাবতে আবার খাটে এসে শুয়ে পড়লাম। কি জানি কোথায় গেছে। আমি বরং চা খেয়ে লেখা নিয়ে বসে পড়ি। আরো 1-1.5 ঘন্টা বাদে রুদ্র ঘরে এলো। ওকে দুপুরে যতটা চিন্তিত লেগেছিল, এখন আরো বেশি চিন্তিত লাগছে। কপালে ভাঁজ পড়েছে বেশ বড় করে। মনে হচ্ছে যেন পুরনো ব্যস্ত রুদ্রকে আবার ফেরত পেয়েছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম,
বলো বলো, কোথায় গিয়েছিলে? ওদের লোকাল থানা। অনেক কিছু একটু ভিন্ন লাগছিল, তাই আর কি। কি শুনলে সেখানে? ওই যে আয়নাখানা হাতে নিয়েছিলাম, তখন সেটাকে ভালো করে লক্ষ্য করেছিলে? হ্যাঁ তো, জলের ছিটা শুকিয়েছিল সেখানে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও ছিল যেটা তোমার নজর এড়িয়ে গেছে। কি বলো তো? ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ। তাই নাকি? কার? সেটা স্বয়ং পুলিশ বিভাগও বুঝতে পারেননি, কারণ ওনারা সেই সময় সেটা এড়িয়ে গেছেন কোনোভাবে। হয়তো তোমার মতোই তারাও বুঝতে পারেননি কোনো আঙুলের ছাপ লেগে আছে কিনা। আর আমি জিজ্ঞাসা করলাম শ্রীলেখা দেবীর মৃত্যুর ব্যাপারে। সাধারণত মানুষ যখন সরাসরি পড়েন তখন তার মাথা যে অ্যাঙ্গেলে থাকে, আর যদি কাউকে আলাদা করে মেরে তারপর মাটিতে শুয়ে রাখা হয়, এই দুইয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে কিন্তু। তবে ফরেন্সিক বিশেষজ্ঞ নাকি এতে গ্রিন সিগন্যাল দিয়েছেন। মুকুন্দের দেওয়া তথ্য অনুযায়ী পোটেনশিয়াল কিলার কিন্তু দুই ভাইপো। তবে প্রশ্ন হলো, এই দুই ভাইপো বাড়িতে না থাকা অবস্থায় কিভাবে খুনটা করলো? আর যদি তারা না করে তাহলে এটাকে নিতান্ত অ্যাক্সিডেন্ট হিসেবে ঘোষণা করা যেতে পারে। তবুও সেখান থেকে উঠে আসে আর একটা বিষয়। পুলিশ তখন ফিঙ্গারপ্রিন্ট পেল না, কিন্তু তারপরে পাওয়া গেল ফিঙ্গারপ্রিন্ট। এটা কি নিহাত কাকতালীয়, নাকি এই ছোট্ট জিনিসটাই আমাদের এগিয়ে দেবে চূড়ান্ত কনক্লুশনে? তোমার পর্যবেক্ষণ একদম যথাযথ আছে। তবে আপাতত করণীয় কি? করণীয় যা যা আছে তার মধ্যে তালিকায় প্রথমে আসে হাত পা ধুয়ে আসা, দ্বিতীয়তে তোমার বউঠানের হাতে তৃপ্তিদায়ক চায় চুমুক দেওয়া, তৃতীয়তে আসে আবার এখানে বসে বাকিটা আলোচনা করা। কারণ যে হাতে মিষ্টি করে খাবার পরিবেশিত হয় সেই হাতে মুড়ো ঝাঁটা উঠলে দেখতে খারাপ লাগবে। রুদ্রর এই রসাত্মক বিশ্লেষণ বেশ উপভোগ্য বটে। কথাটা মন্দ নয়। বৌদি রেগে গেলে মারাত্মক হয়ে ওঠে বটে। রুদ্র ভালো করে ফ্রেশ হয়ে আবার এসে বসল বিছানার উপর। তারপর গম্ভীর কণ্ঠে একটা তালিকা নির্মাণ করল। প্রথমত আমাদের কোনোভাবে ওই আয়নাখানি ফরেন্সিক বিভাগে পাঠাতে হবে, তাও লুকিয়ে চুরিয়ে। দ্বিতীয়ত আমাদের সুমিতা মাসের সঙ্গে কথাবার্তা বলতে হবে, কারণ এই কেসে তার সরাসরি পয়েন্ট অফ ভিউ পাওয়াটা দরকার। এবং তৃতীয়ত এই দুই ভাই অর্থাৎ মনোজ আর শেখর ওই দিন ওই সময় যেখানে ছিল সেখানে গিয়ে একবার কনফার্ম করতে হবে তাদের অবস্থান। বেশ, তালিকা মতো কাজে নেমে পড়া যাক তাহলে কাল থেকে। নিশ্চয়ই, কাজে একদম ফাঁকি দেওয়া যাবে না, নাইলে ওই বাড়ি কিন্তু নেহাত হয়ে যাবে। আর পোটেনশিয়াল খুনি শুধু আমাদের থিওরিতেই রয়ে যাবে। পরদিন সকালে আমাদের ঘরে মুকুন্দ এসেছিল একবার। রুদ্র তাকে নিজের সব সন্দেহের কথা খুঁটিয়ে খুঁটিয়ে জানালো। মুকুন্দ নিজেও রুদ্রর সঙ্গে সহমত পোষণ করল। সে জানালো, আপনি যেমনটা চান সেভাবেই কেসটা নিয়ে এগিয়ে যান স্যার। আর এই দুই ভাই সেদিন নিয়ে কোথায় ছিল এই ব্যাপারটা পুলিশ বোধহয় তদন্ত করেছিল। তবে তাদের অ্যালিবাই পোক্ত আছে, সেদিকটা হয়তো বা ডেড এন্ড। আর সুমিতা মাসি নেহাত একজন বয়স্ক মানুষ, তার সাথে কথা বলে কি খুব একটা লাভ হবে? আমি তো নিজেও কথা বলে দেখেছি, ভদ্রমহিলা খুবই ভীতু হয়ে পড়েছেন ওই ঘটনাটা ঘটার পর থেকেই। ও তাই নাকি? কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি জানাটা প্রয়োজন কেসের স্বার্থে। আপনি তো চান ওরা ধরা পড়ুক? মোর দ্যান এনিথিং স্যার। ওই কালপ্রিটগুলো যেভাবে খুন করেছেন ওই মহিলাকে, সেটাকে পারফেক্ট ক্রাইম বলতে আমি রাজি নই, আবার না বলেও পারছি না। এখন আপনি সমস্ত ভরসা আমার। তাহলে একটা কাজ করুন, ওই সুমিতা মাসির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন? চেষ্টা করে দেখছি স্যার। আসলে দুই ভাই এখন পালা করে বাড়িতেই থাকে, একটু রিস্কি আছে ব্যাপারটা। তবুও একটা জিনিস আপনাকেই করতে হবে। আমার দোতলার বাথরুমের ওই আয়নাটা যে করেই হোক চাই এইরকম দেখতে আরেকটা আয়না কিনি, সেটাকে একটু পুরনো চেহারা দিয়ে আসল আয়নার সঙ্গে রিপ্লেস করতে হবে। আর তারপর ওই আয়নাটা ফরেন্সিক বিভাগের কাছে পাঠাতে হবে। বেশ বেশ, আমি সুমিতা মাসিকে বলে দেখছি। মুকুন্দ খুবই কাজের ছেলে। দুদিন পর সকাল সকাল সে আয়নাখানা নিয়ে হাজির হলো আমাদের বাড়ি। রুদ্র আয়নাটা নিয়ে ভালো করে দেখে নিল। সেখানে জল জল করছে অনেকগুলো জলের ছিটের শুকনো ছাপ আর একটি খুব ছোট্ট আঙুলের ছাপ।
রুমালে করে সেটিকে সযত্নে রেখে দিল রুদ্র। এই 2 দিনের মধ্যে রুদ্র মাঝে মধ্যে বেরিয়েছে তদন্তের স্বার্থে। আমি লেখা আর পাবলিকেশনের কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি ওর সঙ্গ দেওয়া। আমি জিজ্ঞেস করলে বিশদে বলেওনি কোথায় গেছে, কি করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি জানি এসব সে আপাতত চেপে রেখে যেতে চায়। সামনে নিশ্চয়ই বড় সড়ো কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য। মুকুন্দ বলল, স্যার এবার কি করবেন ভাবছেন? আপাতত ফরেন্সিক বিভাগের নিরীক্ষণের অপেক্ষা ছাড়া কিছু তো আর করার নেই। আগে জানতে হবে এটা কার ফিঙ্গারপ্রিন্ট, আর সেই সঙ্গে একটু কথা বলতে হবে সুমিতা মাসির সঙ্গে। আজকে সম্ভব? উনি সাধারণত বাড়ি থেকে বের হন না, আমি দেখেছি জিজ্ঞাসা করে। যদি কোনোভাবে বাড়ির বাইরে বের করা যায়। বেশ বেশ, আমায় জানাবেন। দুপুরের দিকে মুকুন্দ ফোন করে জানালো আজ সন্ধ্যার সময় সুমিতা মাসি নিজের বাড়িতে যাওয়ার নাম করে একটু বেরোতে পারেন। সেই সময় আমরা বাইরে উনার সঙ্গে সাক্ষাৎ সেরে নিতে পারি। রুদ্র জানালো, অতি উত্তম, তাহলে আজ সন্ধ্যায় আমরা কথা বলছি। সন্ধ্যাবেলা আমরা দুজনে নিজেদের আসল বেশে উপনীত হলাম মজুমদার বাটির সম্মুখে। মুকুন্দ দাঁড়িয়েছিল আমাদের সাথে। প্রায় 15 মিনিট একটি চায়ের দোকানে অপেক্ষা করার পর সুমিতা মাসি বাইরে এলেন। নমস্কার, আমি রুদ্রপ্রিয়গিরি। কিছুদিন আগেই বাড়িতে এসেছিলাম ক্রেতা ছদ্মবেশে। মুকুন্দ নিশ্চয়ই জানিয়েছে। ভদ্র মহিলার বয়স 55-60-এর মধ্যে। গায়ের চামড়া ঝুলে পড়েছে ইতিমধ্যেই। মাথায় কাঁচার চেয়ে পাকা চুলের অংশ বেশি। আঙুলের নখগুলো অপরিষ্কার। চোখের তলায় কালি, আর চোখে মুখে একটা অস্পষ্ট ভয়। আমাদের দিকে তাকিয়ে তিনি বললেন, নমস্কার, আমি শুনেছি মুকুন্দ বাবুর কাছে আপনাদের ব্যাপারে। বলুন, আপনারা কি জানতে চান? আসলে আমরা জানতে চাইছিলাম আপনার মালকিন শ্রীলেখা দেবীর ব্যাপারে। বলছি যে ভদ্রমহিলা মানুষ হিসেবে কেমন ছিলেন? বেশ কিছুক্ষণ সময় নিলেন সুমিতা মাসি, তারপর বললেন, ভালোই ছিলেন। সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন। কিছু কিছু কাজ নিজেই করতে পছন্দ করতেন। ঘরদোর জিনিসপত্র পরিষ্কার রাখতে খুব পছন্দ করতেন। আপনি ওনার সঙ্গে চলে যাওয়ার পর ওনার ঘর পরিষ্কার করেছেন? না, আর করা হয়নি। মনোজ আর শেখর কেমন মানুষ? ওই 2 ভাইকে আমার প্রথম থেকেই খুব একটা সুবিধে লাগতো না। সব সময় কেমন যেন চোখ ঘোরায় ছোটজন। খারাপ মতলব যেন সারাটা কোন মাথার মধ্যে ঘুরছে। ব্যবহার অত্যন্ত খারাপ। সারাক্ষণ চেটাং চেটাং করে হুকুম দেয়। আর বড় ভাই মনোজ ওর থেকে একটু দয়ালু আছে। তবে এই 2 ভাইয়ের মতলব কিন্তু মোটেও ভালো ছিল না। বুঝলাম। আচ্ছা, দোতলার বাথরুমটা কারা ব্যবহার করতেন? ওইটা তো দাদা বাবু, মানে এই বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকে শুধু বৌদিমণি ব্যবহার করতেন। আর তো কাউকে ঢুকতে দেন না সাধারণত। আমি নিচের ঘরের বাথরুমে কাজ করি। আর ওই 2 ভাইও তাই। একবার ছোটটা ঢুকতে গিয়েছিল মনে হয়, কিন্তু বৌদি যেতে দেননি। কেন কেন জানি না, বলতে পারবো না। নিজের জিনিসের উপর ওনার একটা আছে। মানে ওই কিছু একটা, কাউকে ধরতে দেয় না, নিতে নেবেন না, এরকম আর কি।
আচ্ছা, বুঝলাম। তো আপনার দাদা বাবু কবে মারা গিয়েছেন? দাদা বাবু ওই তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই তো বলে মাথাটা নিচু করে একটু ভাবতে লাগলেন তিনি। মুকুন্দ বলল, বললামই তো আপনাকে, এই মাসি কিছুই ঠিক করে মনেও করতে পারেন না। ওই হবে কিছু একটা, ঠিক মনে নেই। আচ্ছা, আপনি ওই সময় মানে শ্রীলেখা দেবীর মাটিতে পড়ে যাওয়ার সময় কোথায় ছিলেন? আমি তো তখন নিচের ঘরে বাসন মাজছিলাম। হঠাৎ করেই ওই আওয়াজটা শুনে চমকে উঠি, দৌড়ে উপরেও যাই। তারপর গিয়ে দেখি বৌদিও ভাবে মেঝেতে পড়ে আছে, মাথা দিয়ে কল কল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। উহ, সে কি দৃশ্য বাবা! ঠিক আছে, আপনার সঙ্গে আবারও কথা বলা হতে পারে, এখন আপনি যেতে পারেন। ভদ্রমহিলা এবার তার নিজের বাড়ির দিকে এগিয়ে গেলেন। হয়তো কিছু ঘন্টার জন্য বেরিয়েছিলেন বাড়ি যাবেন বলে। রুদ্র বলল, বুঝলেন মুকুন্দ, কেসটা আপাতত যা এগোচ্ছে তাতে ওই আয়নার ফিঙ্গারপ্রিন্ট একটা বড় দিক হতে চলেছে। আশা করি আগামীকাল ওই রিপোর্ট পেলেই আমরা অনেক দূর এগোতে পারবো। পুলিশের কাছে এই বাড়ির সকলেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। একবার যদি ধরা পড়ে ওই ফিঙ্গারপ্রিন্ট শ্রীলেখা দেবী বাদে অন্য কারোর, তাহলেই কেল্লা ফতে। বাহ, তাহলে আমার বুক থেকে পাথরটা নেমে যাবে। আচ্ছা, বলছি যে ওই দুই ভাইয়ের মধ্যে কেউ কেন আয়নায় হাত দিয়েছিল বলে আপনার মনে হলো? দেখুন, ওরা যদি সবটা একদম পারফেক্ট করেন তাহলে এই ছোট্ট ভুলটা কেন করলেন সেটা একটা প্রশ্ন বটে। এমনটা হতে পারে কোনোভাবে রক্ত ছিটকে গিয়েছিল ওই আয়নায়। আয়নাটা কিন্তু মৃতদেহ থেকে খুব একটা দূরে ছিল না, ফলে সেখানে লেগে যেতে পারে রক্তের দাগ। আর তারপরে যখন ওদের চোখে পড়ে তখন ওরা সেটা জল দিয়ে হালকা হালকা করে পরিষ্কার করে, আর তারপর কোনোভাবে সেটা মুছে রাখতে গিয়ে কাঁচের ওপর ওদের আঙুল লেগে যায়। ওরা তো বাড়িতেই ছিল না, তাই না? এই বাড়িতে ঘুলগুলিগুলো বেশ বড় বড়। যদি কেউ পাইপ বেয়ে ঘুলগুলি দিয়ে প্রবেশ করেও থাকে তাহলে খুব একটা অসুবিধে হবে না। আশা করি মনোজ বা শেখরের মধ্যে কেউ একটা করেছে এই কাজ। কিংবা ঘুলগুলি ছাড়াও আরও প্রবেশপথ রয়েছে, যেমন এই ব্যালকনি, ছাদ। সেসব দিয়ে তারা সকলের চোখের আড়ালে অনায়াসে বাড়িতে ঢুকে ভদ্রমহিলার মাথায় বাড়ি মেরে হত্যা করতে পারে এবং তারপর পালিয়েও যেতে পারে। যাওয়ার আগে তাকে দাঁড় করিয়ে রাখেন হয়তো, এবং তার দেহটা দরাম শব্দে পড়ে যেতে ওরা পালিয়ে যায়। ব্যাস, এর মাধ্যমে ওদের খুন করাও হলো, আর পোক্ত অ্যালিবাই থাকলো নিজেদের বাঁচানোর মতো। বাহ, আপনি খুব সহজেই ওদের ফোন দিখানা বের করলেন তো। আমি তাহলে ভুল মানুষের কাছে সাহায্য চাইতে আসেনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য আর কি। না মুকুন্দ, এই কৃতিত্ব সম্পূর্ণ তোমার হবে। তোমার একটাও কেস আনসলভ থাকা মানে দারুণ লজ্জার ব্যাপার। আজকে তাহলে আমরা আসি, কালকে রিপোর্ট এলে পর কথা হবে। পরদিন সকাল রিপোর্ট এসেছে এবং রুদ্রপ্রিয় রিপোর্ট দেখে যার পর নাই খুশি হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট অনুসারে ওই আয়নায় যার আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং শেখর মিত্র। রুদ্র খুশি খুশি হয়ে বলল, আমার হাঞ্চ মিথ্যে হয়নি বৃশ্চিক, একেবারে কিস্তিমাত। আমিও খুব খুশি হলাম রুদ্রর সাফল্যে। বললাম, বেশ বেশ, তবে এই দিয়ে কি শেখরকে গ্রেপ্তার করা যেতে পারে? না, উপযুক্ত প্রমাণাদি লাগবে। আর লাগবে, তবে আজকে আরেকবার যাবে নাকি মজুমদার বাড়িতে? একটু কথা বলে আসি। যাওয়া যেতেই পারে, তবে আবার মেকআপ করতে হবে। না, ছদ্মবেশ আর না, এবার সময় হয়ে গেছে ওদের সবটা জানিয়ে দেওয়ার। বলছো? বেশ, একবার যাওয়াই যাক। রুদ্র টেলিফোন থেকে বেশ কয়েকটা ফোন করল। আমি খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে নিলাম। আমায় বলল, মুকুন্দ আসছে বলল, চলো বেরিয়ে পড়া যাক। দেরি না করে আমরা দুজনে ট্যাক্সি ধরে রওনা দিলাম ভদ্রমহিলার বাড়ির সামনে। যেতে যেতে সেরকম কোনো কথা হলো না। আজকে যদি বাড়িতে দুই ভাই থাকে তাহলে তো খুব ভালো হয়।
তাহলে দুজনকে একসঙ্গে পাওয়া যাবে। আমি এখনো ছোট ভাইকে কখনো দেখিনি। রুদ্র এর মাঝে একলা একলা যা কাজ করেছে তাতে যদি দেখেও থাকে আমায় জানায়নি। যাই হোক, ট্যাক্সি থেকে নামতেই আমি অবাক হয়ে গেলাম। রাস্তার উল্টো দিকে দাঁড় করানো আছে একটি পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি কেন দাঁড়িয়ে আছে এখানে? আবার কোনো নতুন খুন হলো নাকি? আমার চিন্তা হলো সুমিতা মাসির জন্যে। ভদ্রমহিলা একা থাকেন, আর দুই ভাই যদি উনাকেও খুন করে দেয় তবে? আমি রুদ্রকে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, রুদ্র, পুলিশের গাড়ি এখানে কি করছে? কোনো নতুন ক্ষতি হয়ে যায়নি তো? রুদ্র হালকা হেসে বলল, আরে না না, ওদের তো আমি রেখেছি। মানে তুমি কি কেস সলভ করে ফেলেছো? প্রায় বলতে পারো। এবার দেখা যাক ভিতরে কি হয়। আমরা দুজনে বাগান পেরিয়ে মূল ফটক খুলে প্রবেশ করলাম বাড়ির ভেতর। দেখলাম একজন অফিসার বসে আছেন সোফার এক প্রান্তে। তার পিছনে বেশ কিছু নারী ও কিছু পুরুষ পুলিশ রয়েছেন। সোফার আরেক প্রান্তে বসে আছেন মনোজ এবং শেখর, আর এক ধারে দাঁড়িয়ে আছেন সুমিতা মাসি। বেশ কিছুক্ষণ বাদে মুকুন্দ এসে উপস্থিত হলো সেখানে। মুকুন্দ হন্তদন্ত হয়ে বলল, সরি, এক্সট্রিমলি সরি, একেবারেই লেট হয়ে গেল আসতে। যাই হোক স্যার, আপনি শুরু করেছেন? রুদ্র হেসে বলল, আর আপনি না আসা অব্দি কিছুই তো শুরু করতে পারছি না যে। বেশ, এবার করুন। ইতিমধ্যে সোফায় বসে থাকা একজন যুবক একটু তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, এই মালটাই আমার আর দাদার মধ্যে ঘাপলা করে গেছিল না? মালটা 1 নম্বরে হারামি। মনোজ বললেন, এই কি সব কথা বলছিস তুই? রুদ্র বলল, শান্ত হন, আগে মন দিয়ে আমার কথা শুনো। এই বিরাট সম্পত্তির মালকিন শ্রীলেখা মজুমদারের মৃত্যু থেকেই এই গল্পের শুরু নয়। এই গল্পের শুরু যখন থেকে, তখন তার দুই ভাইপো যথাক্রমে মনোজ এবং শেখর এই বাড়িতে থাকা শুরু করলো। নিজেদের পরিবার ছেড়ে দিয়ে এভাবে পড়ে থাকাটা চারটিখানি কথা নয়। মনোজ আর শেখর বাবুর মনে হয়েছিল পিসির অবর্তমানে তিনি সবটাই পাবেন, কিন্তু তাদের এতদিন তর্স হয়েছিল না। তাদেরও খুব তাড়াতাড়ি টাকা পয়সা দরকার ছিল। যেমন শেখরবাবু জুয়ার আড্ডায় যেভাবে জর্জরিত, কিংবা মনোজবাবুর থেকে ব্যাংক যা টাকা দেবে সেগুলি খুব সহজে আমদানি হতে পারত যদি এই গোটা সম্পত্তি তাদের নামে হতো। এবার সুমিতা মাসি লক্ষ্য করেছিলেন আপনারা দুজন শ্রীলেখা দেবীকে প্রাণে মারার নানান কৌশল করেছেন এবং সেগুলোকে একটা অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ারও যথেষ্ট চেষ্টা চালিয়ে গেছেন। কি তাই তো সুমিতা মাসি? ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সুমিতা মাসি নির্বাকভাবেই কেবল ঘাড়টা ঈষৎ নাড়লেন। শেখর রেগে গিয়ে বলল, কি এত বড় সাহস? এসব গাল গল্প করছো তুমি আমাদের নামে? আজ তোমার একদিন কি আমারই একদিন? শান্ত হন আপনি শেখরবাবু, এখনো অনেক কথা বাকি আছে। তো এইবার মঞ্চে এলেন বর্তমানে বেশ নাম করা একজন গোয়েন্দা, মুকুন্দ ঘোষাল। এই মুকুন্দবাবু ছদ্মবেশে চেষ্টা করলেন আপনাদের দুই ভাইকে আলাদা করার। কি তাই তো মনোজবাবু এবং শেখরবাবু? এবার মনোজবাবু বললেন, হ্যাঁ, এই লোকটা যে গোয়েন্দা সেটা জানতাম না। পিসি যে একে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে সে কথা বুঝিনি। তবে আপনিও তো কম যান না, পাক্কা খদ্দের সেজে এসেছিলেন তদন্ত করতে। হ্যাঁ, রুদ্র ঈষৎ হেসে বলল, তাছাড়া আর কোনো উপায় ছিল কি? তবে এই দেখুন না, আজ কেমন পরিচয় জানতে পেরে গেলেন। সে যাই হোক, এই দুই ভাইকে পৃথক করার চেষ্টা ভেস্তে গেল। মুকুন্দ ভাবলেন কিছুদিন আন্ডারগ্রাউন্ড থেকে কিছু নতুন চিন্তা ভাবনা করবেন। ঠিক এর মধ্যেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা। নিজের ঘরে খুন হলেন শ্রীমতী শ্রীলেখা মজুমদার। শেখর অবাক কণ্ঠে বলল, আপনি এটা কি বলছেন? পুলিশ প্রথমে বলে গেল এটা একটা অ্যাক্সিডেন্ট, আর এখন পিসির থেকে টাকা খেয়েছেন বলে আমাদের দুই ভাইকে ফাঁসাতে চাইছেন। আপনাদের মতো এইসব 2 পয়সায় টিকটিকিকে আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তাই বুঝি তো আপনার দাম কত শেখরবাবু? সেটা আবার আর্থিক দিক দিয়ে মাপা যায় তো? বেকার আমার মুখ খোলাবেন না। চুপচাপ পিসির দেওয়া সোফায় বসে শান্ত ভাইপোর মতন কথাগুলো শুনুন। এটাকে খুন বলার পিছনে কারণ খুব কমই আছে।
খুব সাধারণ একটা অ্যাক্সিডেন্ট। বয়সকালে অনেকেই এভাবে বাথরুমে পড়ে যান, কখনো কেউ সুগারে ভোগেন কিংবা দেহের ভারসাম্য ঠিক থাকে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ক্ষেত্রে এই দুটোর একটাও ঘটেনি বলে আমার অনুমান। বাথরুমের দেওয়ালে যখন আমি তাকাই তখন দেখি সেখানে একখানা গোলাপি আয়না ঝুলছে। এমনি দেখতে গিয়েছিলাম সন্ধ্যের বসে, আর তখনই তাতে পেয়ে যাই একটা আঙুলের ছাপ। সেই আঙুলের ছাপ আজকের কেস সলভে একটা বড় ভূমিকা পালন করে বটে। গোটা ঘর জুড়ে চূড়ান্ত নিস্তব্ধতা বিরাজ করছে। একদম প্রপার পিন ড্রপ সাইলেন্স বলতে যা বোঝায় তাই। মনোজ জিজ্ঞাসা করলেন, আপনি ওতে কার আঙুলের ছাপ পেয়েছেন? আপনার ভাই শেখর মিত্র। শেখর এবার আরো উত্তপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আগেই জানতাম এসব পয়সা খেয়ে আমাদের ফাঁসানোর তাল। এসব কেউ শিখিয়ে দিয়েছে, তাই না? আমি জন্মে ওই বাথরুমে ঢুকিনি, আর সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে পাওয়া গেল? পুলিশকে বোকা বানিয়ে আমার ফাঁসানোর মতলব করছেন কেন আপনি? এতে আপনার কি লাভ? লাভ? আমার লাভ লোকসান কিছুই নেই শেখর বাবু। আমারও প্রশ্নটা ওখানেই ছিল, কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট আয়নায় পাওয়া গেল? ওই বাথরুমে কেউ প্রবেশ করতেন না। স্বয়ং পুলিশ যখন তদন্ত করলেন তখন সেই আয়নায় আঙুলের ছাপ ছিল না। তাহলে আমার তদন্ত করার পূর্বেই সেখানে আঙুলের ছাপ কিভাবে আসে? সে উত্তর কি আছে আপনার কাছে মুকুন্দ ঘোষাল? গোটা ঘরে যেন একটা তীব্র আলোড়ন সৃষ্টি হলো। মনে হলো বঙ্গোপসাগরের ভয়ানক ভূমিকম্প এসে সজোরে আঘাত করেছে মজুমদার বাড়িকে। মুকুন্দ সুমিতা মাসির পাশে দাঁড়িয়েছিল। সে এবার আমতা আমতা করে বলল, আমি কি জানি, হয়তো পুলিশ কোনো মিস্টেক করেছে হয়তো। সেটা হতেই পারে, কিন্তু অফিসার ইনচার্জ তো আমায় জানিয়েছেন ওখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট হয়নি। তাহলে? অদ্ভুত কথা বলছেন তো স্যার, আমি কি করে জানবো? আপনি তো জানবেন, জানার কথা তো আপনারই। প্রমাণ প্ল্যান্ট করাটা একটা আর্ট মুকুন্দবাবু, আর তাতে আপনার সুমিতা মাসি খুব একটা পারদর্শী নয়। সবটা খুব পারফেক্ট হতে গিয়েও শেষমেশ হলো না, বরং বেরিয়ে এলো একটা ঘোর কালো অতীত, যেটা এই ঘরে উপস্থিত সবার পায়ের তলার মাটি কেড়ে নেবে। বুঝলে বৃশ্চিক, এখন অবধি এরকম কেস আমি হ্যান্ডেল করিনি, সেটা তুমিও নিশ্চয়ই মানবে। আমি অস্থির হয়ে বললাম, কিন্তু আসল বিষয়টা কি? ও, তোমার তো বলাই হয়নি। আসলে আমাদের কাছে সাহায্য প্রার্থী গোয়েন্দা মুকুন্দ ঘোষাল এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ বিপদে চালিত করেছেন। উনি আমাদের বলেছিলেন যে দুই ভাইপোর মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করা আর তাদের আসল মোটিভ জানার জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল একটা ক্রাইমকে পারফেক্ট ক্রাইমে পরিণত দিতে। বিশ্বাস করবেন না, আমার সারা শরীরের যত লোমকূপ আছে সকলে যেন একত্রে প্রবল উন্মাদনায় এক পায়ে খাড়া হয়ে গেল। আমি নিজের শরীরে রক্তের চাপ অনুভব করতে পারছি। আমি জিজ্ঞেস করলাম, তার মানে মুকুন্দ ঘোষালকে কে অ্যাপয়েন্ট করেছিল? সেটা তো আরো বড় রহস্য। কি মুকুন্দ, আপনি বলবেন না আমি বলবো? মুকুন্দর মুখ চোখ লাল হয়ে আছে। এক্ষুনি যেন তার চোখ কান নাক ঠেলে রক্তের স্রোত বইতে শুরু করবে। সেবার জোর দিয়ে বলল, আপনি ব্যাপারটাকে এতটা জটিল করে দিচ্ছেন কেন? আপনার সামনে অপরাধের এগেনস্টেই প্রমাণ আছে। আপনি খামোখা আমায় সন্দেহ করছেন কোন ভিত্তিতে? ঠিক আছে, আপনি যখন বলবেন না তখন আমিই বলে দিচ্ছি। আমাদের সামনে দ্বিতীয় যে গোয়েন্দা দাঁড়িয়ে আছেন, অর্থাৎ মুকুন্দ ঘোষাল, তাকে নিযুক্ত করেছেন প্রশান্ত মজুমদার। যদিও এই পদবিটা তিনি সঠিকভাবে পাননি, তবে ব্যবহার করে চলেছেন জীবনের প্রত্যেকটি সময়। শেখর এবার অবাক হয়ে প্রশ্ন করল, কি? এই প্রশান্ত মজুমদার আবার কে? কোত্থেকে টপকালো? টপকালো? বেশ ভালো বলেছেন বটে। এই প্রশান্ত মজুমদার লোকটি আসলে সকল সম্পত্তির আসল উত্তরাধিকারী। সে আসলে এই বাড়ির মালিক স্বর্গত গঙ্গাধর মজুমদারের ঔরসজাত পুত্র সন্তান।
মানে এসব আপনি কি যাতা বলছেন? যাতা নয় মশাই, একেবারে নিখাত 24 ক্যারেট সত্য। আর মজার কথা হলো এই সন্তানের মা কিন্তু শ্রীলেখা দেবী নয়। তাহলে বলুন তো এই সন্তানের মা কে? আমার মাথায় গোটা বিষয়টা এবার পরিষ্কার হয়ে উঠল। আমি বিড়বিড় করে বললাম, সুমিতা মাসি। একদম ঠিক উত্তর বৃশ্চিক, সুমিতা মাসি। এই বাড়ির বহু পুরনো পরিচারিকা সুমিতা মাসি গর্ভে ধারণ করেছিলেন গঙ্গাধর বাবুর অবৈধ সন্তানকে। সে যদিও অনেককাল আগের ব্যাপার, এসব কেচ্ছা বাইরে যাতে ফাঁস না হয়ে যায় তার জন্য অনেক খরচাপাতি করতে হয়েছিল ভদ্রলোককে। কিন্তু টাকা পয়সা দিয়েও কিছু কিছু মানুষকে কিনে নেওয়া যায় না। সুমিতা মাসি তাদের মধ্যে অন্যতম। তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন শ্রীলেখা দেবী, কিন্তু তবুও তিনি এক চুল জায়গা ছাড়েননি। এই বাড়ির কাছ থেকে তাড়িয়ে দিলেই সুমিতা মাসি বাইরে এই কুকীর্তি ফাঁস করে দেবেন, সেই ভয় তাকে আজীবন বাড়িতেই রাখা হলো। কিন্তু এই প্রশান্তকে দু চোখে সহ্য হতো না শ্রীলেখা দেবী। তিনি নিজে নিঃসন্তান, কিন্তু তবুও নিজের স্বামীর বহিরাগত সম্পর্কের ব্যাপারে তিনি খুশি হতে পারেননি। প্রশান্তের উপর প্রবল অসন্তোষ ছিল তার, এবং গঙ্গাধর বাবুকে মাঝে মধ্যে টাকা পাঠাতেও বারণ করতেন। তাই একটা বস্তিতে খুব কষ্ট করে বড় হতে হয়েছিল প্রশান্ত। তার চোখে ছিল রক্তের দাগ, আর মনে ছিল মহাদেবের তেজ। এই দুইকে সম্বল করে তীব্র লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে ধিক ধিক করে বড় হয়ে ওঠে প্রশান্ত মজুমদার কিন্তু গ্র্যাজুয়েট ছেলে। আশা করি সঠিক সুযোগ পেলে উচ্চশিক্ষার দিকেও যেতে পারতেন। প্রশান্ত বড় হয়েছিলেন বুকে অনেকটা ব্যথা নিয়ে। প্রতিশোধ স্প্রিয়া সর্বদা তার মাথায় ঘুরত। তো সেই ঘূর্ণনকে প্র্যাকটিক্যাল রূপ দিতে তিনি ফাঁদলেন একটা পারফেক্ট ক্রাইম, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ছক কষালো, যেদিন বাড়িতে কেউ থাকবে না সেদিন মা ছেলে মিলে ঘটাবেন এই কাণ্ড। সরাসরি এই সম্পত্তি প্রশান্ত কোনো দিনই পেত না, কারণ বৃদ্ধা শ্রীলেখা মৃত্যুর আগে নিশ্চয়ই উইল করে যেতেন কোথাও। কেউ না থাকলেও মজুমদার বাড়ির বানানো ট্রাস্টির কাছে সবটা চলেই যেত। এমনটা আমি জেনেছি এই বাড়ির উকিলের থেকে। তককে তককে ছিলেন প্রশান্ত। এইবার তিনি পেলেন একটা মাস্টার প্ল্যান। কোনোভাবে এই এই বৃদ্ধাকে খুন করে যদি দুই ভাইপোকে একবার ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে সাপ তো মরবেই, আর অবশিষ্ট লাঠি দিয়ে সানন্দে তিনি পিঠ চুলকাবেন। তারপর সব মিটে গেলে নিজের পরিচয় পেশ করবেন উকিলের কাছে, আর তারপর এই সম্পত্তির একমাত্র মালিকানা যাবে আজীবন বঞ্চিত অবৈধ সন্তান প্রশান্ত মজুমদারের ভাগ্যে। মাথার পিছনে একটা প্রবল আঘাত করে একটা বাড়িতেই তাকে খুন করলেন, আর তারপর জাস্ট হালকা করে শুয়ে রেখে দিলেন বাথরুমের মেঝের উপর। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। নিচতলায় রান্না চাপিয়ে এই মজা দেখতে লাগলেন সুমিতা মাসি। তিনিও আজীবন বঞ্চিত হয়েছেন এবং নির্যাতিতও হয়েছেন। তার প্রাপ্য সম্মানটুকু তিনি কখনো পাননি, তাই ছেলের কাজে তিনিও গর্বিত হলেন। আর এই সবটা ধামাচাপা দেওয়ার জন্য নিযুক্ত মুকুন্দ ঘোষাল আমার সাহায্য নিয়ে আমাকেই ভুল বোঝাতে থাকলেন। কিন্তু মুকুন্দবাবু ওই ফিঙ্গারপ্রিন্ট প্ল্যান করাটা খুবই খেলো একটা ব্যাপার হয়ে গেল যে। মুকুন্দ ঘোষাল এবার চুপ করে রইল। সে বোধহয় এখন নতুন কোনো কথা তৈরি করছে তার মাথায়। মনোজবাবু বললেন, তাহলে এই প্রশান্ত কোথায়? তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? ওহো, আপনারা এখনো বুঝতে পারেননি? বেশ, বলেই দিচ্ছি তাহলে। প্রশান্ত মজুমদার আর কেউ নন, আমাদের সকলের প্রিয় গোয়েন্দা মশাই শ্রী মুকুন্দ ঘোষাল। মুকুন্দ তার রক্তচক্ষু নিয়ে তাকালো রুদ্রর দিকে। তার চোখ যেন কোনো তান্ত্রিকের হোমানলের মতো জ্বলছে। সেই আঁচ আমাদের শরীরে এসেও লাগছে বই কি। আমার অবাক হওয়ার যতটুকু বাকি ছিল সেই ঘোড়াও সম্পূর্ণ হলো। মুকুন্দ ঘোষাল আসলে প্রশান্ত মজুমদারের ছদ্মনাম। হায় সর্বনাশ! আমার মনের মধ্যে তুমুল দোলাচল সৃষ্টি হলো। আরো কিছু কি বাকি আছে জানার? মুকুন্দ এবার চিৎকার করে উঠল, আপনার মাথাটা গেছে মশাই, এবার গোয়েন্দাগিরি ছাড়ুন। এখন তো মনে হচ্ছে আপনার কাছে যাওয়াটাই আমার ভুল হয়েছে। সে তো ভুল হয়েইছে মুকুন্দবাবু। আপনি ভেবেছিলেন আমার উপরে আপনি খেলবেন, কিন্তু না, আপনি পারেননি।
আপনি যে প্রশান্ত মজুমদার সেটা প্রমাণ করতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। মুকুন্দ ঘোষাল নামে যে গোয়েন্দাগিরি করছেন, আপনার জন্ম সার্টিফিকেট একবার দেখান তো। কি নাম লেখা আছে? মুকুন্দ থেমে গেল। ঘরময় নিস্তব্ধতা। সুমিতা মাসি থরথর করে কাঁপছেন মুকুন্দকে ধরে। এক্ষুনি বোধহয় মাথা ঘুরিয়ে পড়ে যাবেন উনি। মুকুন্দ এবার ধীর কণ্ঠে বলল, আমি যদি প্রশান্ত মজুমদারও হয়ে থাকি, তাহলে আপনার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি খুনি। বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? যাক, তাহলে স্বীকার করলেন আপনি প্রশান্ত মজুমদার। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতবার করে অবৈধ সন্তান বলার জন্য, নাহলে আপনার এই সত্তাকে বের করে আনা যেত না মশাই। আপনাকে বলে রাখা ভালো, আপনার যে নীলচে বেগুনি জামাটা আছে সেটা শেষের কালো বোতামখানা বাথরুমের ভেতরে আমি সেদিন পেয়েছিলাম। রুমালে জড়িয়ে পকেটে তুলে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। আর তারপর তাতে পাওয়া গেছে রক্তের দাগ। কার রক্ত জানেন? শ্রীমতী শ্রীলেখা মজুমদারের। আমার জামার বোতাম? অমনি গল্প বানানো শুরু হয়ে গেল। আচ্ছা, বিশ্বাস করছেন না তো অফিসার? আপনার কাছে তো আছে জিনিসটা। অফিসার এবার একটা ছোট প্লাস্টিকের পাউচ এগিয়ে দিলেন মুকুন্দর হাতে। তার ভেতরে রয়েছে একটা কালো বোতাম। মুকুন্দ ভালো করে সেটা দেখল, তারপর বলল, এটা যে আমার জামা থেকে পড়েছে তার প্রমাণ কি আছে? বেশ, আপনারা ঘরে চলুন, সেখানে গিয়ে দেখা যাক আপনার জামার শেষ বোতামখানা অক্ষত আছে কিনা। যদি সৎসাহস থাকে তবে চলুন, আর দেরি করবেন না। বাইরে গাড়ি দাঁড়িয়েই আছে। মুকুন্দ অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বোতামখানা ফিরিয়ে দিল পুলিশের হাতে। রুদ্র বলল, অফিসার, নেক্সট কাজ হলো ওর বাড়িতে এবং আর যেসব পসিবল জায়গা আছে ওর যাতায়াতে, যেসব সার্চ করে মার্ডার ওয়েপন খোঁজা। সুমিতা মাসিকে অপরাধের সঙ্গে সহযোগিতা করা এবং মুকুন্দকে খুনি অভিযোগে অভিযুক্ত করা হলো। অফিসার রুদ্রর সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে গেলেন ওদের নিয়ে। শেখরকে দেখলাম চুপচাপ সোফায় বসে আছে। আশা করি রুদ্রর সঠিক মূল্য এখন সে নির্ধারণ করতে পেরেছে। রুদ্র আর আমি আর অপেক্ষা না করে বেরিয়ে এলাম ওই বাড়ি থেকে। ওদের ড্রয়িং রুমে এখনো বড় বড় করে গঙ্গাধর মজুমদার আর শ্রীলেখা মজুমদারের ছবি টাঙানো রয়েছে। হায় ঈশ্বর, এমন ছলনার পৃথিবীতে কাউকে মন খুলে বিশ্বাস করাটাই ঘোর পাপ। ট্যাক্সিতে উঠে আমি আমার মনের যাবতীয় সন্দেহ দূর করলাম। রুদ্রকে জিজ্ঞাসা করলাম, তুমি মুকুন্দকে কবে থেকে সন্দেহ করলে? মুকুন্দকে সন্দেহ প্রথমেই করিনি, বুঝলে। একটা সাধারণ কেসই ভেবেছিলাম এটাকে। এই আয়নাখানাই আমার মনে প্রথম সন্দেহ ঢোকায়। এটা যে প্রুফ ইমপ্লিমেন্টেশন সেটা বুঝতে অসুবিধা হয়নি। এই দুই ভাই ছাড়া আর একজনই বাড়ি থাকে, তিনি হলেন সুমিতা মাসি। একজন বয়স্ক পরিচারিকার কি উদ্দেশ্য থাকতে পারে দুই ভাইকে ফাঁসানোর? তখনই আমি খুঁড়তে শুরু করলাম মজুমদারদের কালো বাড়ির ইতিহাস। পাড়াপড়শি খুব একটা বেশি কিছু বলতে পারেননি, তবে যেটুকু জেনেছিলাম তাতে আমার হেল্প হয়েছে। ওদের উল্টো দিকে একজন রিটায়ার্ড কর্নেল থাকে। তিনি সারাদিন খবরের কাগজ পড়েন আর চারিদিকে নজর রাখেন। তা তিনি অনেকক্ষণ মনে মনে করে বললেন, একটা কালচে বা নীলচে কিছু একটা জামা পরা লোক ঢুকেছিল এই বাড়িতে। ব্যাস, এর বেশি তিনি আর বলতে পারেননি। ওইটুকুই আমার কাছে যথেষ্ট ছিল। তারপর আগের দিন রাস্তায় দেখলাম মুকুন্দ ওই একই রঙের জামা পরে এসছে। ব্যাস, বোতামখানা দেখে নিলাম আর একটা অন্য বোতাম নিয়ে পুলিশকে বলে বানিয়ে দিলাম ফেক প্রুফ। আমি অবাক হয়ে বললাম, মানে ওই বোতাম মুকুন্দর নয়? ওটা তুমি নকল করেছো? আগে হ্যাঁ ব্রাদার, শুধু মুকুন্দই ফেক প্রুফ প্ল্যান করতে পারে, আমি পারি না। আমি রুদ্রর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। সাক্ষাৎ বইয়ের পাতা থেকে উঠে আসা গোয়েন্দা আমার সবচেয়ে কাছের বন্ধু। এর চাইতে সৌভাগ্য একজন বাঙালি লেখকের আর কি বা হতে পারে?
শুনছিলেন দ্বৈত গোয়েন্দা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার ছিলাম আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় বুবাই, দেবাঞ্জন, খুশি, দিব্যেন্দু দাস এবং বর্ণালী। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণু ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। শীঘ্রই আসছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির আরেকটি নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।